দর্শক, স্বাগত জীবনের গল্পে। স্বাস্থ্য, পুষ্টি, শিক্ষা ও জনসংখ্যা বিষয়ক নিয়মিত এই পাক্ষিক আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি আশা সাবেরা। জীবনের গল্পে আজ আমাদের উপলক্ষ কন্যা শিশু। সারা দুনিয়ার সঙ্গে মিল রেখে কালই সারা দেশে উদযাপিত হবে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস। আজ আমরাও কথা বলবো কন্যা শিশুদের নিয়ে। বাংলাদেশে তাদের অর্জন, সাফল্য ও চ্যালেঞ্জ নিয়ে নানা প্রতিবেদনে আমরা সাজিয়েছি আজকের জীবনের গল্প। চলুন শুরু করি কথামালা। মেয়েদের অগ্রগতি এখনো অসম পর্যায়ে। 6 কোটি শিশু এখনো স্কুলে যেতে পারছে না, যেখানে কন্যা শিশুর পাল্লাটাই বেশি। সেই তুলনায় বাংলাদেশে ছেলেদের চেয়ে এখন বেশি স্কুলে যেতে পারছে মেয়েরা। প্রাথমিক ও মাধ্যমিক স্তরে ছাত্রছাত্রী পর্যায়ে যেমন সমতা অর্জিত হয়েছে, তেমনি প্রতিবেশী ভারতের তুলনায় মেয়েদের শিক্ষার হারও 6% বেশি। তবে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে কন্যা শিশুদের বিয়ের ক্ষেত্রে শীর্ষে রয়েছি আমরা। মেয়েদের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বাংলাদেশের বড় চ্যালেঞ্জও এখন এটি। শিশু তো শিশুই, তা সে কন্যাই হোক কিংবা পুত্র হোক। কিন্তু বাংলাদেশের পরিপ্রেক্ষিতে সমাজের প্রতিটি স্তরেই বৈষম্যের শিকার হয় কন্যা শিশুটি। তাই পরিবার ও সমাজে তাদের অধিকারকে বিশেষ নজরে রাখা হয়। সাধারণত 0 থেকে 18 বছরের কম বয়সী কন্যাকেই শিশু হিসেবে দেখা হয়। শিশু সবাই শিশু, এখানে কন্যা শিশু আর কন্যা শিশু নয় এমনভাবে আলাদা করার কোনো কারণ নেই। কিন্তু আমাদের দেশের প্রেক্ষিতে এটা আলাদা করতে হচ্ছে কেন? কারণ হচ্ছে গার্ল চাইল্ডের ডিপ্রাইভেশন অনেক হাই। এটা কনসেপচুয়ালি তাকালেও অনেক হাই, প্র্যাকটিক্যালি তাকালেও অনেক হাই। জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফের মতে বাংলাদেশের মোট জনসংখ্যার 45% 18 বছরের কম বয়সী, আর তাদের মধ্যে 48%ই কন্যা শিশু। 2014 সালের ইউনিসেফ প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাল্যবিয়ের দিক থেকে বাংলাদেশের অবস্থান শীর্ষে। দেশের 80% দরিদ্র পরিবারে এবং মধ্যবিত্ত উচ্চবিত্তের পরিবারে 53% বাল্যবিয়ে হয়। বিভিন্ন প্রচার প্রচারণায় গত 30 বছরে কন্যা শিশুদের বিয়ের সংখ্যা আনুপাতিক হারে কমলেও গ্রাম এবং দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে এখনও এই হার অনেক বেশি। বর্তমান সরকারের অনেক অ্যাচিভমেন্ট আছে, বিশেষ করে এমডিজির লক্ষ্যমাত্রাগুলো পূরণ করার, এবং বর্তমানে এসডিজির লক্ষ্যে আমরা এগিয়ে যাব। তো সেখানে আমাদের যে চ্যালেঞ্জগুলো আছে তার মধ্যে একটি হলো গিয়ে বাল্যবিয়ে। তো এই বাল্যবিয়ের ক্ষেত্রে আমরা এখনও অনেক দেশের থেকে পিছিয়ে আছি। এই বিষয়টিকে বর্তমান সরকার বিশেষ গুরুত্ব সহকারে দেখছেন, এবং গুরুত্ব সহকারে দেখার কারণে বাল্যবিয়ের রুট কজগুলো বের করে নিয়ে এসেছে। বাল্যবিয়ে নিয়ে বাংলাদেশের অগ্রগতি তেমনটা চোখে পড়ার মতো না হলেও জেনেভা ভিত্তিক বিশ্ব অর্থনৈতিক ফোরামের বিশ্ব লিঙ্গ বৈষম্য প্রতিবেদন 2014-তে বলা হয়েছে, প্রাথমিক শিক্ষায় নারীর অংশগ্রহণের সূচকে এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ। বাংলাদেশের শিক্ষা, তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ হিসাবে প্রাথমিকে এখন 98,04,020 জন ছাত্রী পড়াশোনা করছে, যেখানে একই পর্যায়ে পিছিয়ে পড়েছে ছাত্রদের সংখ্যা। শুধু প্রাথমিকে নয়, মাধ্যমিক শিক্ষাতেও মেয়েরা এগিয়েছে। মাধ্যমিক স্তরে মোট শিক্ষার্থীর 53%ই ছাত্রী। বিশ্বব্যাংকের প্রতিবেদন বলছে, এই অঞ্চলের প্রথম সারির 10 দেশের একটি বাংলাদেশ দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম এশিয়ার মধ্যে একেবারে সবার ওপরে। শিক্ষাক্ষেত্রে ছেলে ও মেয়ে শিশুর মধ্যেও এসেছে ভারসাম্য। কিন্তু সাফল্য চিত্রের বাইরে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং শীর্ষ মানবাধিকার সংগঠনগুলো বলছে, শিশুদের উপর যৌন নিপীড়নের ঘটনা বাড়ছে। গত কয়েক বছরে যত ধর্ষণের ঘটনা ঘটেছে তার প্রায় 60% শিকার হয়েছে শিশুরা। যে পৈশাচিক নির্যাতনটা শুরু হয়েছে, এইটা খুব অ্যালার্মিং, এবং সেটা শুধুমাত্র যে অ্যাওয়ারনেস লেভেল যাদের খুব কম তাদের মধ্যে ঘটছে তা না, অ্যাওয়ারনেস লেভেল যাদের মধ্যে অনেক বেশি বলে আমরা ধারণা করি তাদের মধ্যে ঘটছে। এই অ্যালার্মিং সিচুয়েশনটা খুব দ্রুত অ্যাড্রেস করা উচিত রাষ্ট্রের। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এমডিজি অর্জনে বাংলাদেশের সাফল্য ঈর্ষণীয়। এ কারণে বিশ্বের অন্যান্য দেশের কাছে আমরা এখন রোল মডেল। 8টি সূচকের মধ্যে 7টিতেই কাঙ্ক্ষিত সাফল্য এসেছে।
চরম দারিদ্র্য ও ক্ষুধা নির্মূল সূচকে নির্ধারিত সময়ের 2 বছর আগেই লক্ষ্যে পৌঁছে গেছে বাংলাদেশ। যথেষ্ট অগ্রগতি হয়েছে সার্বজনীন প্রাথমিক শিক্ষা অর্জনে। লিঙ্গ সমতা, নারীর ক্ষমতায়ন, শিশু ও মাতৃমৃত্যু হার কমানোতেও রয়েছে বিস্ময়কর সাফল্য। এখন সামনে এসেছে এসডিজি বা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা। এর মধ্যেই বাংলাদেশ জানিয়ে দিয়েছে তার অঙ্গীকার। শুরু হয়েছে সেই পথ চলাও। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে গেল মাসে যুক্তরাষ্ট্রে গিয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই অংশ হিসেবে প্রধানমন্ত্রী অংশ নেন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ওয়ার্ল্ড লিডার্স ফোরামে গার্লস লিড দ্য ওয়ে শীর্ষক এক স্মারক বক্তৃতায়, যেখানে দেশের সরকার ও রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ের নারীর নেতৃত্বের কথা তুলে ধরেন তিনি। আমার বাংলাদেশের যারা ছাত্রছাত্রী, শেখ হাসিনা বলেন, শুধু নারী নয় বরং দেশের সব স্তরের মানুষকে শিক্ষিত করে মানব সম্পদ হিসেবে গড়ে তোলার কাজ করছে তার সরকার। প্রতিশ্রুতি দেন 2041 সালের মধ্যে দেশ থেকে বাল্য বিয়ের অবসানের। বলেন, এটি কার্যকরের লক্ষ্যে এরই মধ্যে বেশ কিছু কার্যকর উদ্যোগ সরকার নিয়েছে এবং এক্ষেত্রে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ উন্নত দেশগুলোর নীতি পর্যালোচনা করা হচ্ছে। In 2015, 13.4 million students have received such stipends, of which 75% are girls. We have taken a tough stand to make sure that our girls feel safe at and while going to schools. প্রধানমন্ত্রী বলেন, ধর্মান্ধ ও মৌলবাদীদের বাধাও জয় করে দেশের মেয়েরা এগিয়ে যাচ্ছে। বলার অপেক্ষা রাখে না, বাংলাদেশের এই সফলতা তা সবটাই সম্ভব হয়েছে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল বা এমডিজি-কে ঘিরে। গত কয়েক বছর ধরে বাংলাদেশের প্রবৃদ্ধি নিয়মিতভাবেই 6% ওপরে রয়েছে, যা ক্ষুধা ও দারিদ্র্য হ্রাসের ক্ষেত্রে অগ্রগতি সাধন করেছে। শিক্ষায় ন্যায়সঙ্গত প্রবেশাধিকারের ক্ষেত্রে উল্লেখযোগ্য সফলতা এসেছে। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা উভয় ক্ষেত্রে বাংলাদেশ নারী পুরুষ সমতা অর্জনের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে সক্ষম হয়েছে। এরই মধ্যে আগামী বছর 1 জানুয়ারি শুরু হতে যাচ্ছে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল বা এসডিজি। এখন সবার নজর সেদিকে। কি আছে নতুন এই লক্ষ্যমাত্রায়? 25 সেপ্টেম্বর নিউ ইয়র্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 193টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানেরা ট্রান্সফর্মিং আওয়ার ওয়ার্ল্ড দ্য 2030 এজেন্ডা ফর সাস্টেইনেবল ডেভেলপমেন্টের শিরোনামে একটি কর্মসূচি অনুমোদন করেন। এই এজেন্ডায় কতগুলো বিস্তারিত, সুদূরপ্রসারী ও গণকেন্দ্রিক বিশ্বজনীন ও রূপান্তর সৃষ্টিকারী লক্ষ্য ও টার্গেট অন্তর্ভুক্ত, যা গ্লোবাল গোলস বা 2030 এজেন্ডা হিসেবে অবহিত। এজেন্ডাটির উদ্দেশ্য হল বিশ্ব মানবতার সমৃদ্ধি অর্জনের লক্ষ্যে একটি কর্ম পরিকল্পনা প্রণয়ন, যা বিশ্বব্যাপী শান্তি, স্বাধীনতা ও কার্যকর অংশীদারিত্ব প্রতিষ্ঠা করবে। ক্ষুধা ও দারিদ্র্য থেকে মুক্তি পাবে মানুষ এবং অর্জিত হবে পরিবেশের ভারসাম্য। এসডিজিটা আরেকটু বৃহত্তরভাবে এটাকে চিন্তা করা হচ্ছে, সার্বিকভাবে চিন্তা করা হচ্ছে এবং একটা সুদূর প্রসারী একটা চিন্তা যে আমরা নিজেদের পায়ে দাঁড়াবো, ঠিক আছে, সাস্টেনেবল গোল আমরা অ্যাচিভ করব। এবার একটা সার্বিক, সুতরাং সার্বিকের জায়গায় আবারও যখন নারীর কথা চিন্তা করব, নারী তো একটা পপুলেশনের অর্ধেক, তো অর্ধেক যদি পিছিয়ে থাকে তাহলে কিন্তু আমরা আগাতে পারি না। সুতরাং আমরা সাস্টেনেবল গোলও চিন্তা করলেও নারীর যে অবস্থান, নারীর মৃত্যু, নারীর শিক্ষা, নারীর লেবার ফোর্স পার্টিসিপেশন, এই সবগুলোই কিন্তু আমাদেরকে চিন্তা করতে হবে। জীবনের গল্পে এখন একটি বিরতি। যখন ফিরব তখন থাকবে আরও কিছু প্রতিবেদন। সঙ্গে থাকুন দেশ টিভি। আবারও ফিরে এলাম জীবনের গল্পে। সঙ্গে আছি আমি আশা সাবেরা। বাংলাদেশের জন্য একটি বড় চ্যালেঞ্জের নাম বাল্যবিয়ে। বাল্যবিয়ে বন্ধে সরকারি বেসরকারিভাবে নানা পদক্ষেপ নেওয়া হলেও তা যথেষ্ট নয়। এখনও 66% মেয়েরই বিয়ে হচ্ছে 18 বছরের কম বয়সে, এমনকি 15 বছরের নিচেও বিয়ে হচ্ছে। অল্প বয়সে বিয়ে ছেলে মেয়ে উভয়ের মনের ওপরই চাপ তৈরি করে। মা হওয়ার জন্য যথেষ্ট শারীরিক ও মানসিক প্রস্তুতি দরকার, যা 18 বছরের আগে মেয়েদের থাকে না। রিয়ার বয়স 16,
বছরখানেক আগে নিজের পছন্দে বিয়ে করে। এখন 2 মাস বয়সী সন্তানের মা। বয়সে বিয়ে করা ঠিক না, কারণ আমার বয়স হয় না বিয়ে হয়েছে। রোকসানার বিয়ে হয় আরও কম বয়সে। অভাবী ঘরের মেয়ে হওয়ায় অভিভাবকরাই তাকে বিয়ে দিয়েছেন যখন বয়স ছিল মাত্র 12। রোকসানা এখন 4 বছর বয়সী মেয়ে ও 2 মাসের ছেলের মা। প্রশ্ন জাগে, বাল্য বিয়েকে অভিভাবকরাও কি সবসময় সমর্থন করেন? ছোটবেলা বিয়ে করা বালা, এখন করলে কি আর ভাই? অসুখ হয়, শরীর হালকা হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, বাচ্চা আবার দলে সমস্যা দেখা দেয়। ছোট সময় বিয়ে দিব না করামো। অভিভাবকরা বলতে চান, চরম নিরাপত্তাহীনতা থেকেই তারা মেয়েদের অল্প বয়সে বিয়ে দেন। কিন্তু সেই বিয়ে কি তাকে সুরক্ষিত করে? অল্প বয়সে বিয়ে ছেলে মেয়ে প্রত্যেকের স্বাস্থ্য ঝুঁকির অন্যতম কারণ। আর যখন মেয়েটি মা হচ্ছে তখন ঝুঁকির মাত্রা আরও বেশি। রক্ত স্বল্পতা, অপুষ্টি সহ অনেক ক্ষেত্রে ফিস্টুলার মতো ব্যাধি নিয়েও জীবন পার করতে হয় কৈশোরে মা হওয়া মেয়েটিকে। আর পরিত্যাগ, বিচ্ছেদ, তালাকে বাবার বাড়িতে ফেরার সংখ্যাতেও তারা অনেক। 15 বছরে বিয়ে হয়ে যায়, 16 বছরে তার শরীরই তো পোক্ত হয়নি যে সে আরেকটা বাচ্চাকে ধারণ করবে, একটা গর্ভকে ধারণ করবে, তারপর সে 9 মাস ওই গর্ভটাকে পালন করে একটা পরিণত শিশু সন্তানের জন্ম দিবে। এইরকম পরিপক্ক তো তার মধ্যে আসেনি। তাতে কি হচ্ছে? তাতে এই মারা মৃত্যুর কবলে পড়ে যাচ্ছে, কমপ্লিকেশনের কবলে পড়ে যাচ্ছে, শিশু মৃত্যু হচ্ছে, নবজাতকের মৃত্যু হচ্ছে, মায়ের ফিস্টুলা হয়ে যাচ্ছে। এবং একটা 16 বছরের মেয়ে যদি ফিস্টুলাতে ভোগে, সারা জীবন সে এর থেকে মৃত্যু তার কাছে শ্রেয়। জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফের তথ্য অনুযায়ী বাংলাদেশে 18 বছরের আগে 66% মেয়ে এবং একই বয়সের 5% ছেলের বিয়ে হচ্ছে। এছাড়া 10 থেকে 19 বছর বয়সের 2/3 কিশোরী বাল্য বিবাহের শিকার হয়। সেভ দ্য চিলড্রেনের প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের গ্রামাঞ্চলে 69% নারীর 18 বছর হওয়ার আগেই বিয়ে হয়ে যাচ্ছে। আর বাল্য বিয়ে বন্ধ বিষয়ক আইনের বাস্তবায়ন বিভিন্নভাবে হচ্ছে। হওয়া উচিত সর্বত্র আইনের একইভাবে প্রয়োগ। একই সঙ্গে কঠোর শাস্তির বিধান রেখে নতুন বাল্য বিয়ে আইন প্রবর্তনের কথা বলেছেন আইনজীবীরা। বাল্যবিবাহ নিরোধ যে আইনটা আছে সেটা মাত্র কয়েক মাসের একটা জেল জরিমানা আছে, খুবই সামান্য। আর সেটাকে এতই সামান্য করে করা দেওয়া হচ্ছে, যদি বাপ মা বিয়ে দিয়ে থাকে তাহলে সেখানে কিন্তু ধরেন 2-3 মাসের একটা জেল দিয়ে শেষ করে দিচ্ছে। কিন্তু ওই মেয়েটাই আবার যদি পাড়ায় কারোর সাথে বিয়ে করে তাহলে নারী শিশু নির্যাতনের মতন কঠিন একটা আইনে ওই বাবা মাই কিন্তু আবার ফেলে দিচ্ছে। এই যে মানে একটা চিন্তাভাবনা, মানে দুজনের একটা দ্বিধান্বিত একটা চিন্তাভাবনার মধ্যে অবস্থান করছে। এই জায়গাগুলোতে আমার কাছে মনে হচ্ছে যে আইন অবশ্যই বাল্যবিবাহ নিরোধ আইনটা চেঞ্জ করা উচিত, এটা শাস্তি কঠোর হওয়া উচিত। আর বয়সটা 18 এটা নিচে নামার কোনো ব্যবস্থা করা উচিত না। তবে সরকার বলছে বাল্যবিয়ে বন্ধে বর্তমান সরকার আন্তরিক এবং এটি বন্ধে নানা পদক্ষেপও নেওয়া হচ্ছে। এই বিষয়টিকে বর্তমান সরকার বিশেষ গুরুত্ব সহকারে দেখছেন। দারিদ্রতা এবং মেয়েদের শিক্ষা এবং অর্থনৈতিক মুক্তি, এই বিষয়গুলোকে যদি আমরা সমাধান করতে পারি তাহলে বাল্যবিয়ে সমস্যাটা অটোমেটিক আমাদের সমাধান হয়ে আসবে। কিন্তু আমরা যদি বাই ফোর্স শুধু বাল্য বিয়েই বন্ধ করার জন্য সচেষ্ট হই, মূল রুট কজগুলো যদি সমাধান না করি তাহলে কিন্তু আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারব না। বাংলাদেশে 99% বেশি শিশু এখন স্কুলমুখী। কিন্তু এ অনন্য অর্জনের বাইরেও বিপুল জনসংখ্যার দেশে শিশুরাও মুখোমুখি নানা চ্যালেঞ্জের। জাতিসংঘের শিশু অধিকার সনদ বাস্তবায়নে প্রণীত হয়েছে শিশু নীতিমালা ও প্রয়োজনীয় আইনি বিধিবিধান। তবে দারিদ্র্যের প্রচণ্ডতা শিশুদের শ্রমমুক্ত করতে পারছে না। এক্ষেত্রে বাদ পড়ছে না কন্যা শিশুরাও। কর্মক্ষেত্রে কিংবা চলার পথে এসব শিশুরা নির্যাতনের শিকারও হচ্ছে। তাই শুধু আইন প্রণয়ন নয়, সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ ছাড়া শিশুদের এ থেকে মুক্ত করা দুরূহ। রাজধানীর ব্যস্ত শাহবাগ মোড়। মায়ের বানানো ফুলের মালা বেচে মায়ের সংসার খরচে টাকা জোগাড় করে নাহার। ছোট্ট ভাগ্নিটিও আছে তার সঙ্গে। বাবা নেই, অভাবের সংসারে, তাই যেন পড়ালেখা বড় নয়। শিশু বয়স থেকেই কাজটাই বড়। ফুল টুকা আমার আম্মু বানালে আমি বিক্রি করি, আর এই টাকা কোনো 200-300 টাকা, 400 টাকা, 500 জামা, গাড়ি ভাড়া 120 টাকা, আর বাসায় রান্না বান্না, ঘর ভাড়া দেওয়া লাগে, খাওয়া লাগে।
নাহারের মতো অনেক কন্যা শিশু শিশুশ্রমে জড়িত, কেউ গৃহকর্মী হিসেবে, কেউ কলকারখানায়, কেউ বা করছে হকারের কাজ। অনেক পথশিশু জড়িত ঝুঁকিপূর্ণ পেশায়। রাজধানীর ধানমন্ডিতে বেসরকারি সংস্থা পরিচালিত সুরভি স্কুলে পড়ে গৃহকর্মী পপি, রেনু, আসমা সহ অনেকে। কাজের পাশাপাশি তাদের এই পড়ালেখা। তবে বেশিরভাগ গৃহকর্মীর এমন সুযোগ মেলে না। আর পদে পদে নানা বঞ্চনা, নির্যাতন তো আছেই। আমাদের সাথে বাড়িওয়ালারা খুব খারাপ ব্যবহার করে। যখন একটু দেরি হয় কাজে যেতে তখন অনেক সময় গালাগালি করে, অনেক নানা ধরনের কথা বলে। আমরা তো আমাদের বাপ মা সবাইকে ছেড়ে তাদের কাছে বাবা মার মতো থাকি। আমরা তো চাই তারা কাজ করি, তারা আমাদের মেয়ের মতো ভাবুক, আমাদেরকে সামান্য সময় দেখ পড়ার জন্য, বকা দেখ আবার আদর করুক, এটাই চাই। গৃহকর্মের চেয়ে উপার্জন একটু বেশি হওয়ায় অনেক কন্যা শিশু শিল্প কারখানায় কাজ করে। সেখানে উদ্বিগ্ন থাকতে হয় নিজেদের নিরাপত্তা নিয়ে। ছেলেরা তো অনেক টিটকারি মারে রাস্তা দিয়ে যাইতে, তাহলে তো আমরা তো কিছু বলতে পারি না, বললে উত্তর দিলেই আরো চ্যাট পেয়ে আমরা উত্তরও দিই না, আমরা চলে যাই। কিন্তু অধিকার রক্ষা এবং শিশুশ্রম বন্ধের জন্য চাই সচেতনতামূলক কার্যক্রম, আইনের যথাযথ প্রয়োগ। আমরা না মানবাধিকার সনদ আমরা ফলো করতে পারছি না, আমাদের যে আইনটা করা হচ্ছে যে শিশু অধিকার আইন, সেটাও আমরা বাস্তবায়ন করতে পারছি না। কারণ তাদের চিত্ত বিনোদন নাই, তাদের শিক্ষা নাই, যে কাজগুলো করছে তার মধ্যে তারা সেই সকাল থেকে এবং রাত পর্যন্ত তারা কাজ করে যাচ্ছে। এই যে তাদের যে শ্রমটা সহজলভ্যভাবে পাওয়ার কারণে তাদের যেভাবে ব্যবহার করা হয়, সেটার জন্য খুব কঠিন একটা ব্যাপার, যেটা আইনে আমাদের শিশু অধিকার আইনটা আসলে বাস্তবায়ন করা হচ্ছে না বা সম্ভব হচ্ছে না। জীবনের গল্পে আবারও একটি বিরতি। যখন ফিরব তখন থাকবে আরও আয়োজন, সে অপেক্ষায় থাকুন দেশ টিভির সঙ্গে। আবারও ফিরে এলাম জীবনের গল্পে, সঙ্গে আছি আমি আশা সাবেরা। বাংলাদেশের প্রেক্ষিতে কন্যা শিশুদের সার্বিক যৌন স্বাস্থ্যগত সুরক্ষা নিশ্চিত করাটা একটি বড় চ্যালেঞ্জ। সমাজে মেয়েদের যৌন স্বাস্থ্য, মাসিক ঋতুস্রাব বিষয়কে এখনো ভাবা হয় অন্তরালের বিষয়। আর তাই মাসিক চলাকালীন পরিচ্ছন্ন থাকাটা যে জরুরি তা হয়তো জানেই না অনেক মেয়ে। কন্যা শিশুদের যৌন স্বাস্থ্য বিষয়ে সচেতন করে তুলতে সম্প্রতি সরকারি বেসরকারি উদ্যোগে নানা কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। তবে মনোযোগ দেওয়া প্রয়োজন আরো বেশি। তখন আমার মা আমারে বলছিল, আমি এসব বলতে পারবো না, আমি পারবো না। যৌন স্বাস্থ্য সম্পর্কে ধারণা আছে কিনা কিংবা বয়সন্ধিকালীন অবস্থা বা মাসিক ঋতুস্রাব নিয়ে প্রশ্ন করা হলে এড়িয়ে যায় মেয়েটি। যৌন স্বাস্থ্য নিয়ে প্রকাশ্যে কথা বলা যেন নিষিদ্ধ বিষয়। পারিবারিক সামাজিক আবহাওয়াটা সেরকমই। অথচ সার্বিক যৌন স্বাস্থ্য সম্পর্কে জানা, বোঝা এবং মানা জীবন ধারণের স্বাভাবিক অংশ। বিশেষজ্ঞরা বলছেন, যৌন ও প্রজনন স্বাস্থ্য সম্পর্কে সঠিক জ্ঞানের অভাবে নারীরা অনেক বেশি ঝুঁকিতে থাকেন। কারণ সন্তান জন্মদানের প্রক্রিয়ার সঙ্গে নারী ওতপ্রোতভাবে দীর্ঘ সময় ধরে জড়িত থাকেন। যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয় এরই মধ্যে পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে এ সময়ে পরিচ্ছন্ন না থাকা, যৌন স্বাস্থ্য বিষয়ে অজ্ঞতার কারণে কি কি সমস্যা হতে পারে সেসব বিষয়েও স্পষ্ট হওয়া জরুরি। কন্যা শিশুদের মধ্যে যৌন স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বাড়াতে সরকারি বেসরকারিভাবে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে। অধিদপ্তর যেটা আছে সেখান থেকে আমাদের কন্যা শিশুদের জন্য ব্যাপকভাবে কাজ হচ্ছে, তাদের পুষ্টির কাজ হচ্ছে, তাদের স্যানিটেশনের ব্যাপারটাকে জোরদার করা হচ্ছে, বিভিন্ন অর্গানাইজেশন কাজ করছে। আমাদের মন্ত্রণালয় থেকে আমরা অ্যাডোলেসেন্টদের জন্য আমরা ক্লাব তৈরি করেছি, বিভিন্ন ডিস্ট্রিক্ট এই ক্লাবগুলো কাজ হচ্ছে। সেখানে আমাদের তাদেরকে অ্যাওয়ার্ড করা, তাদের বিভিন্নভাবে সচেতন করা, রিপ্রোডাক্টিভ হেলথ সম্পর্কে ধারণা দেওয়া, তাদের অন্যান্য স্বাস্থ্য, পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়, হাইজিনের বিষয়টি, এইগুলো নিয়ে আমরা তাদেরকে অ্যাডভোকেসি প্রোগ্রামগুলো চালিয়ে যাচ্ছি। তবে এই সেক্টরে আরও অনেক বেশি আমাদের কাজ করতে হবে। বাংলা ভাষায় নির্মিত শিক্ষা ও বিনোদনমূলক শিশুতোষ অনুষ্ঠান সিসিমপুর ইউএসএআইডির আর্থিক পৃষ্ঠপোষকতায় 2004 সালে বাংলাদেশ টেলিভিশনে এর যাত্রা শুরু। অনুষ্ঠানটি এখন পা রেখেছে নবম বর্ষে।
হালুম, টুকটুকি, ইকরি ও শিকু প্রত্যেক পাপেট চরিত্রগুলো শিশুদের কাছে বেশ জনপ্রিয়। আর কন্যা শিশুরাও যে সব কাজ করার ক্ষমতা রাখে, টুকটুকি চরিত্রটির মাধ্যমেই তাই ফুটিয়ে তোলার চেষ্টা করে সিসিমপুর কর্তৃপক্ষ। চলছে গাড়ি সিসিমপুর, এই স্লোগানকে সামনে রেখে 2004 সালে বাংলাদেশ টেলিভিশনে এর যাত্রা শুরু হয়েছিল। আর সরকারের সহযোগিতায় শিশুদের মানসিক বিকাশ এবং অধিকার বিষয়ে সচেতনতা তৈরিতে এই উদ্যোগ নেয় ইউএসএআইডি। সেই আলোকেই জন্ম হয় সিসিমপুরের। কি সুন্দর মধুর সুরেলা ডাক। শিকু, হালুম, টুকটুকি কিংবা ইকরি মিকরি টেলিভিশনের তথ্য, শিক্ষা ও বিনোদনমূলক অনুষ্ঠান 1, 2, 3 সিসিমপুরের জনপ্রিয় চরিত্র, যারা সকল শিশুরই বন্ধু। ইকরি, বুদ্ধি দাও, কি করে ব্যাঙের মতো ডাকতে পারবো? মূলত 3 থেকে 8 বছর বয়সী শিশুদের জীবন দক্ষতার উন্নয়ন ও প্রাক প্রাথমিক শিক্ষার চাহিদা পূরণ হয় এই আয়োজনে, যেখানে শিশুদের পাশাপাশি তাদের পিতামাতা, যত্নকারী এবং শিক্ষকরাও অন্তর্ভুক্ত হন। ও চিরা, আমরা তখন তোমাকেই খুঁজছিলাম। সিসিমপুর কার্যক্রমটি শিশু ও অভিভাবকদের কাছে ভাষা ও বর্ণ, গণিত, স্বাস্থ্য, পরিবেশ, জেন্ডার সমতা, ব্যক্তির ও সমাজের প্রতি তার দায়িত্ব, কর্তব্য, পারস্পরিক সম্মান প্রদর্শন ইত্যাদি গুরুত্ব সহকারে তুলে ধরতে সচেষ্ট থাকে। কাল্পনিক এসব চরিত্রের হাত ধরে শিশুরা মনের আনন্দে শিখে চলে নানাবিধ বিষয়। বাংলাদেশ টেলিভিশন ছাড়াও বিভিন্ন স্যাটেলাইট টিভি চ্যানেলে সিসিমপুরের পর্বগুলো প্রচারিত হয়। এটা তো গরুর ডাক নয়, এটা হচ্ছে বিড়ালের ডাক, তাই না? শিশুরা যাতে সিসিমপুরের প্রতিটি পর্ব দেখে কিছু না কিছু শিখতে পারে, সেই বিষয়টি গল্পের বিষয়বস্তুতে গুরুত্ব দেওয়া হয়ে থাকে। মেয়ে শিশুদের বিষয়টিও গুরুত্ব দেওয়া হয়। টুকটুকি চরিত্রই তার উজ্জ্বল দৃষ্টান্ত। আমাদের সিসিমপুরে অনেকগুলো কন্যা এবং মেয়ে চরিত্র আছে। এদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে টুকটুকি আমাদের। ও একটা সাধারণ ঘরের মেয়ে, মাত্র স্কুলে যাওয়া শুরু করেছে। ও অনেক কিছু করতে পছন্দ করে, ও খেলতে পছন্দ করে, ও মাছ ধরতে পছন্দ করে, এমনকি ও প্লেন চালানোর স্বপ্ন দেখে। ওকে দিয়ে আমরা শিশুদের মধ্যে নিজের বিশ্বাসটা ফিরিয়ে আনতে চাই এবং দেখাতে চাই যে ও পারে, এবং কন্যা শিশুরা যে সব ক্ষেত্রে কাজ করতে পারে এবং সবার সাথে সমানভাবে এগিয়ে যেতে পারে, টুকটুকির মাধ্যমে আমরা ওই জিনিসটা ফুটিয়ে তুলি। টেলিভিশন অনুষ্ঠান নির্মাণের পাশাপাশি সিসিমপুর স্কুল ভিত্তিক প্রাক প্রাথমিক থেকে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীদের উপযোগী শিক্ষা উপকরণ তৈরি, বিতরণ, প্রশিক্ষণ ও শ্রেণীকক্ষে বাস্তবায়নে কারিগরি সহায়তা প্রদান দিয়ে থাকে, যা শিশুর মৌলিক শিক্ষা ও নানাবিধ জীবনমুখী দক্ষতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। জীবনের গল্প আজ এ পর্যন্তই। অন্য কোনো বিষয়ে নতুন গল্প নিয়ে আমরা আবারও আসব আপনাদের সামনে। অনুষ্ঠান কেমন লাগলো আমাদের জানান, চিঠি লিখুন। ঠিকানা জীবনের গল্প, দেশ টিভি, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, 42 শহীদ সাংবাদিক সেলিনা পারভিন সড়ক, মালিবাগ, ঢাকা। মতামত পাঠান ইমেইলে galpo.desh@gmail.com। আমরা আছি ফেসবুকেও, www.facebook.com/drc.voa। সবাইকে শুভেচ্ছা আরেকবার। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।